তাই ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নয়, অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে। এদিকে জুমার পর সকল মুসলমান রাষ্ট্রগুলা এক হয়ে ভারতে আক্রমণ করেছে। তারা এখন কি করবে? সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাচ্ছে। পাকিস্তান তাদের হাতে থাকা অ্যাটম বোমা পাঠাচ্ছে বাংলাদেশে, আর বাংলাদেশ যদি সেই অ্যাটম বোমা এবার বাংলায় অর্থাৎ কলকাতায় করে, তাহলে তো কলকাতার নাম নিশানা পুরোপুরি মুছে যাবে। এই সম্ভাবনার কথা ভাবলেই গা রীতিমতো শিউরে ওঠে। ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নন, অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিড়িক পড়েছে। দেশটির সরকার ভারতীয়দের সে দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়েছে তা গণহারে বাতিল করছে। আমার এক বন্ধু আর কি, সে বলতেছিল যে ভারতের সঙ্গে তোমরা এরকম করো, মানে ইন্ডিয়ান ফ্রেন্ড আর কি, মাঝে মাঝে ফোনে আলাপ হয়, তো বলে কি ভাই তোমরা তো আসলে আমাদের বগলতলায় আসো। বগলতলা মানে দেখায় এই যে বগলের নিচে ওখানে তুমি আসো, আমি যদি চাপ দিই তুমি কিন্তু শেষ। আমি বললাম হ্যাঁ কথা সত্য, ভৌগোলিক ভাবে আমরা বগলতলায় আছি, কিন্তু ভাবো তো এই বগলতলায় যদি এটা ফোড়া হয় তোমার কি অবস্থা। আজকে আমাদের বার্তা খুবই স্পষ্ট, আমরা ভারতকে এটাই বলতে চাচ্ছি যে বন্ধুত্ব সম্পর্ক যদি রাখেন, আর যদি বলেন যে না আপনারা অন্য কিছু চান, আমরা অন্য কিছুর জন্য প্রস্তুত আছি। আমরা কোনোভাবেই এই প্রতিবেশী দেশের সাথে এই নোংরা খেলা। বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতের মতো সামরিক দানবের মুখোমুখি হতে, নাকি নতুন আর একটা গাজায় পরিণত হবে, নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার? এই মাত্র সকল মুসলমান রাষ্ট্র এক হলো। ভারত এখন বুঝতে পারবে বাংলাদেশ কি জিনিস, মুসলমানরা কি জিনিস। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন ভারত কিন্তু বাংলাদেশকে অনেক আক্রমণ করেছিল, বাংলাদেশের মুসলমানদের উপর অনেক নির্যাতন করেছিল এবং তাদের দেশের মধ্যে যতগুলা মুসলমান রয়েছে তাদেরকে তারা নির্যাতন করত। কিন্তু এখন হঠাৎ এটা আমরা কি শুনতে পাচ্ছি, জুমার পর এইটা কি ঘোষণা হয়েছে। আপনারা সব কিছুই দেখতে পারবেন ভারত কীভাবে নাস্তানাবুদ হয় বাংলাদেশের কাছে এবং সকল মুসলমান রাষ্ট্রের কাছে। এই ভিডিওতেই কিন্তু সব কিছু ক্লিয়ার করে ফেলবো। ভিডিওর প্রথমেই যেই অংশ বিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত কিন্তু এখন দেখতে পারবেন। দর্শক শ্রোতা, আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানেই কিন্তু দেখতে পারবেন ভারতকে কীভাবে নাস্তানাবুদ করা হয়, অন্যদিকে সকল মুসলমান রাষ্ট্র কীভাবে এক হয়েছে। সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন। এই যে এই ক্লিপগুলো দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। এর আগে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না। এই যে দেখুন, পাকিস্তানের সাথে দীর্ঘদিনের শত্রুতায় জড়িয়েছে ভারত, এবার বাংলাদেশের সাথেও শত্রুতায় জড়াচ্ছে হিন্দু অধ্যুষিত দেশটি। বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে তাদের যে প্রোপাগান্ডা ও মিথ্যাচার বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে, সেই ধারাবাহিকতায় ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নন, অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিড়িক পড়েছে। দেশটির সরকার ভারতীয়দের সে দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়েছে তা গণহারে বাতিল করছে। 10 ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড অনুযায়ী অতীতে আমিরাতের ভিসার জন্য ভারত থেকে আবেদন করা হলে প্রায় 99% মানুষই ভিসা পেতেন। সেখানে নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে। ফলে ভারতীয় পর্যটকরা হতাশার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া বলছে, উপসাগরীয় অঞ্চলের দেশটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা পর্যটকদের জন্য ভিসার কঠোর নীতি কার্যকর করা হয়েছে। এখন থেকে যারা দেশটিতে গিয়ে হোটেলে থাকবে তাদের সেই হোটেলের বুকিংয়ের প্রমাণ ও বিমানের টিকিটের কপি জমা দিতে হবে। এছাড়া যারা স্বজনের বাড়িতে থাকার পরিকল্পনা করবেন তাদের সে বিষয়ে যথাযথ তথ্য কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। সংযুক্ত আরব আমিরাতের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশন প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট দেশটির ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে। এছাড়া দুবাই যাওয়ার মতো অর্থ ব্যাংকে আছে কিনা তা নিশ্চিতে ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে। পর্যটককে দেশটিতে যাওয়ার আগের শেষ 3 মাসের বেতনও দেখাতে হবে। আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় যা বলছে যুক্তরাষ্ট্র। কি বলছে যুক্তরাষ্ট্র এটা খুবই গুরুত্বপূর্ণ। রীতিমতো বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা হয়েছে, এটা যে কোনো দৃষ্টিতে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন তো বটেই, কূটনৈতিক রীতিনীতির সম্পূর্ণ লঙ্ঘন। তো এই ব্যাপারে একটা কঠিন বক্তব্য দেওয়ারই কথা, তাদের উদ্বেগ প্রকাশ করা উচিত ছিল। এখন প্রশ্নোত্তর পর্বে তারা কথা বলছেন।
বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এই ঘটনাটাকে একটু বাইপাস করার চেষ্টা করছে অথবা উত্তেজনাটা বাড়াতে চাচ্ছে না। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশের যেমন গুরুত্বপূর্ণ, ভারতও গুরুত্বপূর্ণ। এই দুটি দেশের মধ্যে একটা সংঘাতময় বা উত্তেজনাকর কোনো পরিস্থিতি তৈরি হোক, সেটা নিশ্চয়ই তারা চান না। যোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভারত যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করছে, কিন্তু কানাডার তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। এই ঘটনা প্রবাহের উল্লেখযোগ্য ভূ রাজনৈতিক প্রভাব থাকতে পারে। ভারতকে একটা ক্রমবর্ধমান পরাশক্তি হিসাবে দেখা হচ্ছে এবং দেশটি পশ্চিমা দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও অর্থনৈতিক মিত্র। যা হোক, এই সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে যদি সত্যি সত্যি এই অভিযোগের প্রমাণ পাওয়া যায় যে মোদী সরকার বিদেশের মাটিতে দমন পীড়নের সঙ্গে জড়িত। এরই মধ্যে ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোকে উত্তক্ত করে এবার আমেরিকারও পশ্চাৎ দেশে আঙ্গুল দেওয়া শুরু করে দিয়েছে। মরণের বার বাড়লে যা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ডিপ স্টেটের বিভিন্ন শক্তি নাকি ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ এনেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি। দলটি বলছে এই তৎপরতায় একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জড়িত। 2 দশক ধরে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক জোরালো। কিছু ভিন্নতা ও উত্তেজনা থাকার পরও এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে 2 দেশ। এমন সময় এই অভিযোগ বিস্ময়কর বলে মনে করা হচ্ছে। এদিকে ভারতের চুলকানি বেড়ে যাওয়ায় সামান্য মলম দিয়েছে যুক্তরাষ্ট্র। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ভর্তি হন আমেরিকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে। এক্ষেত্রে ভারত থেকে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য। তবে ভারতীয় শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা ভারতীয় শিক্ষার্থীরা সবচেয়ে কম পেয়েছেন। এর মানে আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় শিক্ষার্থীরা ব্যাপকভাবে ভিসা প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত বছরের প্রথম 9 মাসে আগের বছরের তুলনায় ভারতীয়রা 83% ভিসা কম পেয়েছেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য মোট 4008টি স্টুডেন্ট ভিসা ইস্যু করা হয়েছে। 2023 সালের একই সময়ে এই সংখ্যা ছিল 80,495, অর্থাৎ 11 মাসে ভারতীয় শিক্ষার্থীরা 83% ভিসা কম পেয়েছেন। উল্লেখ্য, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের 31 মার্চ পর্যন্ত কানাডা ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $9 বিলিয়ন। বর্তমান এই অঙ্ক শূন্যের কোটায় চলে আসতে শুরু করেছে। তাছাড়া বাংলাদেশেও ভারত প্রতি বছর $13 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করে সেটিও বন্ধ হবার পথে। পাশাপাশি আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের ভিসাও বন্ধ। অন্যদিকে প্রতিদিন ডলারের বিপরীতে কমছে ভারতীয় মুদ্রা রুপির দাম। এছাড়াও ভারত নিজ দেশের বিদেশি মিশন ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ সব রাষ্ট্রকে তারা অবহেলা করে নিজেরা এখন বিপদগ্রস্ত। ধীরে ধীরে ভারত বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে। সুপ্রিয় দর্শক, সব মিলে এখন দাদা বাবুদের হাতে হ্যারিকেন আর পেছনে বাস ঢোকার উপক্রম হয়েছে। পাকিস্তানের সাথে দীর্ঘদিনের শত্রুতায় জড়িয়েছে ভারত। এবার বাংলাদেশের সাথেও শত্রুতায় জড়াচ্ছে হিন্দু অধ্যুষিত দেশটি। বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে তাদের যে প্রোপাগান্ডা ও মিথ্যাচার বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে, সেই ধারাবাহিকতায় ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নন, অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিড়িক পড়েছে। দেশটির সরকার ভারতীয়দের সে দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়েছে তা গণহারে বাতিল করছে। 10 ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড অনুযায়ী অতীতে আমিরাতের ভিসার জন্য ভারত থেকে আবেদন করা হলে প্রায় 99% মানুষই ভিসা পেতেন। সেখানে নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে। ফলে ভারতীয় পর্যটকরা হতাশার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া বলছে, উপসাগরীয় অঞ্চলের দেশটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা পর্যটকদের জন্য ভিসার কঠোর নীতি কার্যকর করা হয়েছে। এখন থেকে যারা দেশটিতে গিয়ে হোটেলে থাকবে তাদের সেই হোটেলের বুকিংয়ের প্রমাণ ও বিমানের টিকিটের কপি জমা দিতে হবে। এছাড়া যারা স্বজনের বাড়িতে থাকার পরিকল্পনা করবেন তাদের সে বিষয়ে যথাযথ তথ্য কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
সংযুক্ত আরব আমিরাতের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশন প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট দেশটির ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে। এছাড়া দুবাই যাওয়ার মতো অর্থ ব্যাংকে আছে কিনা তা নিশ্চিতে ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে। পর্যটককে দেশটিতে যাওয়ার আগের শেষ 3 মাসের বেতনও দেখাতে হবে। 1947 সাল থেকে পাকিস্তানের সাথে দীর্ঘদিনের শত্রুতায় জড়িয়ে আছে ভারত। এবার বাংলাদেশের সাথেও শত্রুতায় জড়াচ্ছে হিন্দু অধ্যুষিত এ দেশটি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে বেশ জটিল জায়গায় দাঁড়িয়ে। বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও মিথ্যাচার বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। সেই ধারাবাহিকতায় ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নয়, অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিড়িক পড়েছে। দেশটির সরকার ভারতীয়দের সেই দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়ছে তা গণহারে বাতিল করে দিচ্ছে। ভারতীয়দের জন্য সংযুক্ত আরব আমিরাতের ও মুসলিম দেশগুলোর ভিসা কতটা কঠিন হয়ে উঠছে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভারতীয়দের ভিসা আবেদন আশঙ্কাজনক হারে বাতিল করে দিচ্ছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় দেশটির নতুন করা আইনের কারণে অন্যান্যদের মতো ভারতীয়দের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। গত 9 ডিসেম্বর সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এর আগে ভারতীয়রা দুবাইয়ে যাওয়ার আবেদন করলে প্রায় 98% ভিসাই পেয়ে যেতেন। সেখানে নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে ভারতীয়রা, কারণ এর সঙ্গে হোটেল বুকিং ও ফ্লাইট বুকিং বাতিল করতে বাধ্য হচ্ছেন আবেদনকারীরা। দুবাই সরকারের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশন প্রমাণে, বিমান টিকিট, রিটার্ন টিকিট সবকিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হয়। এছাড়া ভারতীয়দের দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স বা সামর্থ্য আছে কিনা তা নিশ্চিত করতে হয়। পর্যটকদের শেষ 3 মাসের বেতনও দেখাতে হয়। তাছাড়া ন্যূনতম 50,000 রুপি সহ ব্যাংক স্টেটমেন্ট, প্যান কার্ড নথি হিসেবে যুক্ত করতে হয়। এসব জটিলতার কারণে ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে। গত 2 ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া। শুধু তাই নয়, ভারতের সঙ্গে একটার পর একটা চুক্তিও বাতিল করছে বাংলাদেশ। খাদ্যপণ্য সহ বিভিন্ন জিনিস রপ্তানি আমদানিতেও লাগছে নিষেধাজ্ঞা। অন্যদিকে 2024 সালে যুক্তরাষ্ট্রে স্টাডি ভিসা পাওয়ার ক্ষেত্রে ভারতীয় শিক্ষার্থীরা নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। বছরের প্রথম 9 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য ইস্যু করা F1 ভিসার সংখ্যা গত বছরের তুলনায় প্রায় 38% কমে গেছে। শুধু মুসলিম দেশ নয়, এবার ভারত সহ 14 দেশের শিক্ষার্থীদের বিশেষ ভিসা কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। যেন বিশ্ব রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের বিপদ ঘণ্টা বাজছে ভারতের। দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে চাওয়া ভারত এখন এশিয়ার অন্যতম শত্রু রাষ্ট্রে পরিণত হচ্ছে। পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা ঐতিহাসিক হলেও বাংলাদেশ কিংবা এশিয়ার অন্য দেশগুলোর সাথে ভারতের একটি সুসম্পর্ক বজায় ছিল। কিন্তু বর্তমানে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, মালদ্বীপ এমনকি ভুটানের সাথে ভারতের বিরোধ চলছে। ভারতের অন্যতম মিত্র বলে পরিচিত বাংলাদেশ। শেখ হাসিনার সরকার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে রয়েছে। বাংলাদেশের জনগণ এমনকি সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিও ভারত বয়কটের ডাক দিয়েছে। এবার এই সাথে যোগ দিল মুসলিম বিশ্ব। হিন্দু অধ্যুষিত দেশ ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেদেশে উগ্র হিন্দুত্ববাদের বিকাশ ঘটে। সেদেশে বসবাসরত মুসলিম সংখ্যালঘুদের ওপর অকথ্য নির্যাতন চালায় সব উগ্র হিন্দুত্ববাদীরা, যার খবর প্রায় শিরোনাম হয় বিশ্ব মিডিয়ায়। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যাচার চালায় ভারতীয় গণমাধ্যম। বিশ্বব্যাপী চালানো সব মিথ্যাচার আর প্রোপাগান্ডার সমালোচনা করছে বিশ্ব মুসলিম দেশগুলো। এর প্রেক্ষিতে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য মুসলিম দেশগুলো মুসলমানরাও ভারতকে বয়কটের ডাক দিয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের প্রবণতা বেড়ে গেছে। দেশটির সরকার ভারতীয়দের পর্যটক ভিসা একের পর এক বাতিল করতে শুরু করেছে। 10 ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগের সংযুক্ত আরব আমিরাতে ভারত থেকে ভিসা আবেদন করার পর প্রায় ৯৯% মানুষ ভিসা পেতেন। তবে সম্প্রতি আমিরাত সরকারের নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসা বাতিলের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনের কারণে ভারতীয় পর্যটকরা হতাশ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নতুন নীতির আওতায় যারা আমিরাতে পর্যটন করতে যাবেন তাদেরকে আরো কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। এখন থেকে পর্যটকদের হোটেল বুকিং এবং বিমানের টিকিটের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যারা স্বজনের বাড়িতে থাকতে চান তাদের সেই সম্পর্কে যথাযথ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এছাড়া আমিরাতের নতুন ভিসা নীতির অংশ হিসেবে একজন পর্যটককে তার হোটেল রিজার্ভেশন, বিমানের রিটার্ন টিকিট এবং ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এমনকি দুবাই যাওয়ার জন্য পর্যটকের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে কিনা তা নিশ্চিত করতে তার ব্যাংকের স্টেটমেন্টগুলো জমা দিতে হবে। এছাড়া দেশটিতে যাওয়ার আগে শেষ 3 মাসের বেতনও দেখাতে হবে। এই নতুন নিয়মে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া আরো কঠিন হয়ে পড়েছে এবং তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন। ভারতের বিরুদ্ধে মুসলিম বিশ্বে উত্তেজনা ও যেই উদ্ভূত পরিস্থিতি তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এর পাশাপাশি বাংলাদেশের জনগণের একটা বড় অংশ ভারতের সাথে যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, সেখানে অনেক কিছু ডাইমেনশন আকারে ভারতের জন্য ধরেন একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথমত, বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের সম্পর্ক নষ্ট হচ্ছে। এর পাশাপাশি ভারতের বিকল্প হিসাবে বাংলাদেশ অনেক দিকে মুভমেন্ট করছে। এর পাশাপাশি 53 বছরের ইতিহাস ভেঙে পাকিস্তানের সাথে এই প্রথমবারের মতন আমরা দেখলাম যে আপনার জাহাজের মাধ্যমে নৌরুট ব্যবহার করে বাংলাদেশ পণ্য আছে। আবার এই পণ্যের কন্টেনারে কী আছে তা নিয়ে ভারতীয় উদ্বেগ। এর মাঝখানে মরার উপর খরার ঘা, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ফ্লাইট চালুরও কিন্তু ঘোষণা আসছে। আবার সার্ককে উজ্জীবিত করার জন্য পাকিস্তানের সাথে বাংলাদেশের কিছু ইস্যুগত ঝামেলা আছে, সেগুলোকেও সমাধানের দিকে হাঁটছে ডক্টর ইউনূস সরকার। আর এই যখন পরিস্থিতি, স্বাভাবিকভাবে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বলুন, নিজেদের নিরাপত্তার খাতিরে বলুন, 7 সিস্টার্সকে শান্ত রাখার কথা বলুন, সব কিছু মিলিয়ে বাংলাদেশ ইস্যুতে এবার একটু নড়েচড়ে বসেছে ভারতের সরকার। গতকালকে আপনার বিক্রম মিস্ত্রি, মানে ভারতের পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশে এসেছিলেন, ভারত ফিরে গিয়ে তিনি একের পর এক বক্তব্য দিচ্ছেন, যেগুলোতে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য অনেকটা নেগেটিভ অবস্থান কিন্তু ভারত তৈরি করছে। এটা আওয়ামী লীগের জন্য আসলে নেগেটিভ হচ্ছে। আমাদের সরকারের কাছ থেকে একটা বক্তব্য ছিল যে শেখ হাসিনা তিনি ভারতে বসে যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো তিনি কিভাবে দিচ্ছেন, যেহেতু তিনি ভারত সরকারের প্রটেকশনে আছেন, আর যেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি একটা ইস্যু আছে, তো সেই ক্ষেত্রে ভারতে থাকা অবস্থায় বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চাইলে রাষ্ট্র হিসাবে ভারত সেই ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে। তখন ভারতের একটা খোলামেলা বক্তব্য ছিল যে শেখ হাসিনার এমন বক্তব্যকে ভারত সমর্থন করে না, তো তাহলে তিনি বক্তব্য দিচ্ছেন কিভাবে। তারপরে দিয়েছে চাঞ্চল্যকর তথ্য যে তিনি আপনার প্রাইভেট কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে অবস্থিত আওয়ামী লীগের নেতাকর্মী, বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের সাথে তিনি যোগাযোগটা সমন্বয় করছেন, যেটা সরকারি কোনো চ্যানেল ব্যবহার করে নয়। যেমন আমরা জানি বা যে কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন সেই রাষ্ট্রে থাকেন, লাইক অ্যাম্বাসি অথবা রাজকীয় মেহমান বা অতিথি হিসাবে থাকেন, তখন তাদের জন্য সেই দেশের সরকার কর্তৃক বিশেষ কিছু নাম্বার ব্যবহারের অনুমতি থাকে। তো এখন সম্ভবত বাংলাদেশের পক্ষ থেকে এটা জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের প্রটেস্টের মধ্যে আছে, আপনাদের সুযোগ সুবিধার মধ্যে আছে, তাহলে কিভাবে তিনি করছেন, আর আপনারা যদি এটা করতেই দেন তাহলে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের দিক থেকে আরও তলানি যাবে, প্রতিবেশী সম্পর্কগুলো নষ্ট হবে, এরকম হয়তো কিছু ছিল। তো নিজেদের পিঠ বাঁচানোর জন্য হোক, পাকিস্তানকে দূরে সরানোর জন্য হোক, অথবা আভ্যন্তরীণ সম্পর্কটাকে এবার রাজনৈতিক দল থেকে সরিয়ে জনগণ টু জনগণ করার পক্ষেই হোক, ভারত কিন্তু একটু ডিফারেন্ট অবস্থান নিচ্ছে। বিক্রম মিস্ত্রি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে ভারত বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করতে চায়, সম্পর্কটা হবে জনগণের সাথে, কোনো রাজনৈতিক দলের সাথে না। এখন বিক্রম মিস্ত্রির এই যে বাংলাদেশে আসা, এমনকি আসার পরে তিনি ভারতে গিয়ে ভারতের মিডিয়ার মধ্যে একের পর এক বক্তব্য দিচ্ছেন, এতে ভারতের সাথে যেন বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর অবনতি না ঘটে, সেটার জন্যই সম্ভবত তারা খুব হার্ড লাইনে যাচ্ছেন। আর এমনটাই যদি হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ভারতে পলায়নরত আছেন অথবা ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য কিন্তু কিছুটা ঝামেলার কারণ হবে। শেখ হাসিনাকে ভারত ফেরত দিক আর না দিক,
কিন্তু বাংলাদেশ থেকে পলাতক অনেক এমপি মন্ত্রী বা বিভিন্ন সারির নেতা যারা আছেন বা সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তারা আছেন, তাদেরকে কিন্তু ভারত সরকার গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এখন হঠাৎ করে কেন শেখ হাসিনার এই গোপন তথ্যগুলো তারা ফাঁস করছেন, যে একদম বলে দিচ্ছেন যে তিনি ভিপিএন ইউজ করতেছেন, মানে প্রাইভেট কমিউনিকেশন ডিভাইস ইউজ করতেছেন, যেটার ব্যাপারে ভারত রাষ্ট্র কোনোভাবেই দায়ী না, তারা এই ধরনের অনুমতি দেও না এবং ওনারা এই ধরনের বক্তব্যকে সমর্থনও করে না। মানে এই বক্তব্যগুলো কোথাও না কোথাও এতদিন যাবৎ যে একটা ইস্যু ছিল যে ভারত আওয়ামী লীগকে বা শেখ পরিবারকে সমর্থন করে, সেখান থেকে কিছুটা সরে আসারই বিষয় দেখলাম। তবে হতে পারে ইন্টারনাল ইস্যু হয়তো অন্য কিছু, ভেতরে ভেতরে আরও থাকতে পারে, আওয়ামী লীগকে প্রটেস্ট করছে বা শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য তারা পরিকল্পনা করছেন। এখন সেটা আভ্যন্তরীণ ইস্যু বা আভ্যন্তরীণ ব্যাপার, মুখে যা বলছে আমরা সেটার দিকে গেলে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য একটা নেগেটিভ এক্সারসাইজ মিলিটারি কীভাবে মিলিটারি দিয়ে বাংলাদেশকে কীভাবে ঘেরা হবে, কোনো বেশি কোনো প্রেস স্টেটমেন্ট করছেন না, কোনো কথা বলছেন না। ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রীকে দেখছেন কোনো কথা বলতে, বা ভারতবর্ষের নৌবাহিনী বা স্থলবাহিনী বা বিমান বাহিনীর সর্বোচ্চ প্রধানরা কেউ কোনো কথা বলছেন? আমরা দেখছি লাদাখে যাচ্ছেন সর্বোচ্চ স্থলবাহিনীর কর্তা, সেখানে গিয়ে সমস্ত ব্যাপারটাকে মনিটরিং করে চলে আসছেন। এই যে আইএনএসএস টুশিল যেটা এলো এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়া থেকে, সর্বাধুনিক যুদ্ধ জাহাজ, আমি তার সম্বন্ধে কিছু কথা বলবো, কিন্তু সেই যুদ্ধ জাহাজটাকে যে এই মুহূর্তে আনা হবে আমরা কেউ জানতাম? কোনো প্রেডিকশন ছিল? কোনো খবর ছিল? জুলাই আগস্ট তথাকথিত বিপ্লব, জামাত, রাজাকার, বিএনপি এই যে বাহিনী হলো, যে সময় হলো, সেই সময় ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক সর্বোচ্চ পর্যায়ে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে রাশিয়াকে বলা হবে যে 4 মাস 6 মাস অপেক্ষা করা নয়, এটা যত দ্রুত সম্ভব আমরা ডেলিভারি নেব এবং শীতকালের মধ্যেই ডেলিভারিটা নেব। এবং সেই ডেলিভারি সম্পন্ন হলো এই 8 তারিখ সোমবার রাশিয়ার মাটিতে। সেখানে নৌবাহিনীর প্রধান ছিলেন এবং সেখানে সমস্ত ইন্ডিয়ান টেকনিশিয়ানসরা ছিলেন। আইএনএস টুশিলটা কী আদতে, কিসের জন্য এর বিশেষত্ব আমি খুব সংক্ষেপে বলি। 1999 থেকে 2013 সাল পর্যন্ত এই সর্বাধুনিক যুদ্ধ জাহাজ 6টা ভারতবর্ষ নিয়েছে। 6টা নিয়েছে, একটা নয়, 6টা ইতিমধ্যে নিয়েছে। আনুমানিক ব্যয়মূল্য 250 কোটি টাকার আশেপাশে। ফলত সেই যুদ্ধ জাহাজকে ভারতবর্ষের কেন এত প্রয়োজন, কিসের জন্য প্রয়োজন, এর একটা বিশেষত্ব আছে। আমি খুব সংক্ষেপে বলি, এটাকে বলা হয় স্টেলথ মিসাইল ফ্রিগেট। আমি মানেটা বোঝার চেষ্টা করছি, মানেটা কি? স্টেলথ মিসাইল ফ্রিগেটের মানটা কি? মিসাইল তো থাকবে, মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র থাকবে, সম্ভবত 24টা মিসাইল এখানে থাকবে। যে কোনো সময় সেই মিসাইল লক্ষ্যবস্তু অভেদ্যভাবে যে কোনো সময় দুর্ভেদ্য ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিতে পারে, সব ঠিক আছে। কিন্তু এর বিশেষত্বটা কি? বিশেষত্বটা কি যে এই যুদ্ধজাহাজ যেখানে যে ডেস্টিনেশনে থাকবেন, আন্তর্জাতিক কোনো র্যাডারে সেটা ধরা পড়বে না। অর্থাৎ আপনার অবস্থানটা কোনো যুদ্ধ জাহাজের কেউ ধরতে পারবে না। যেমন সাবমেরিন মাটির তলায় কোথায় থাকছে, জলের তলায় কোথায় থাকছে ধরা যায় না, ঠিক তেমনি যুদ্ধ জাহাজ ভাসমান, তো সমুদ্রের উপর ভাসমান, বঙ্গোপসাগরে বাংলাদেশের দিকে তাক করে বসে রয়েছে, কিন্তু সেটা কোথায় রয়েছে না চীন, না আমেরিকা, না কোনো রাষ্ট্র, এবং পাকিস্তান কেউ বুঝতে পারবে না। এটাই হচ্ছে এর বিশেষত্ব। এবং একে নিয়ে আসা হচ্ছে মূলত ওয়েস্টার্ন কমান্ডের কন্ট্রোলে রাখার জন্য, অর্থাৎ পাকিস্তান সীমান্তটাকে আরাবিয়ান সিটাকে কন্ট্রোলে রাখার জন্য। কিন্তু যা খবর সেটা বঙ্গোপসাগরে আপাতত রাখা হচ্ছে। এবং কিপিং দিস ইন মাইন্ড, এটা আজ থেকে 4 মাস আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল দ্রুত রাশিয়ার কাছ থেকে চাওয়া হবে, এবং সেই অনুযায়ী রাশিয়ার কাছ থেকে এটি নিয়ে নেওয়া হলো। সেই যুদ্ধ জাহাজ তুলে দেওয়া হলো ভারতের হাতে। সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় সেটি গ্রহণ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 2016 সালে 2016 এই 7th ফ্লিটটার জন্য অর্ডার দিয়েছিল ভারত সরকার 2016 সালে। 2014 মোদী ক্ষমতা এলেন, 2016 সালে এই অর্ডারটা দেওয়া হয়েছিল। সেইটাই ম্যাচিওর করলো প্রায় 2024, 8 বছর লাগলো। ভারতবর্ষের সঙ্গে যৌথ সহযোগিতায় ভারতবর্ষের টেকনিক্যাল এক্সপার্টরা সেখানে পড়ে থাকলেন এবং পড়ে থেকে রাশিয়ান ইঞ্জিনিয়ারদের সঙ্গে যৌথভাবে এই যুদ্ধ জাহাজটা তৈরি হলো। এখানে খুব একটা ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, সেটা হচ্ছে এই যুদ্ধ জাহাজের জন্য যে ইঞ্জিনটা লাগবে সেই ইঞ্জিনটা আবার ইউক্রেনের ইঞ্জিন। এখন আপনারা জানেন যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের কিছুদিন যাবৎ মারাত্মক একটা যুদ্ধ চলছে, গত 2 বছর রক্তাক্ষয়ী যুদ্ধ। একটা সময় ভারতবর্ষের পররাষ্ট্র মন্ত্রককে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছিলেন, সামরিক বাহিনীর বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যেহেতু ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ, ফলে ইউক্রেনের সেই ইঞ্জিনটা রাশিয়ার জন্য নেওয়াটা ঠিক হবে না। তাহলে অন্য কোনো দেশের সঙ্গে নতুন করে চুক্তি করে সেখান থেকে ইঞ্জিন নেওয়া হোক, যাতে রাশিয়া জাহাজে ইঞ্জিনটাকে বসাবে, ইনস্টল করবে, সেটা তো রাশিয়ান টেকনিশিয়ানরা ইনস্টল করবে। তাহলে ইউক্রেনের
ইউক্রেন যাদের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে, যারা একজনের উঠোনে আরেকজন যায় না, তাহলে সেই ইউক্রেনের ইঞ্জিন নিয়ে সে কী করে সেখানে ইনস্টল করাবে? এখানেই ভারত সরকারের একটা মাস্টার স্ট্রোক আছে, ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক, এবং অবশ্যই এস জয়শঙ্কর খুব কনফিডেন্টলি বলেছিলেন যে আমরা ওখান থেকেই নেব, ইউক্রেন থেকেই নেব। তা আমরা ইউক্রেন থেকে নেব বললেই তো হবে না, যে ভারত তার নেবে না। জাহাজটা তৈরি হচ্ছে রাশিয়ার মাটিতে, তো সেখান থেকে সেখানে তাহলে ইউক্রেন কি করে পৌঁছবে? ইউক্রেনের সঙ্গে তো গোলাগুলি চলছে সমানে, একটা দেশ আরেকটা দেশকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে, নেবেন কি করে? এইখানে এস জয়শঙ্কর দুটো দেশের মধ্যে নেগোসিয়েশন করে যা করার করেছিলেন, তার আলটিমেট রেজাল্ট হচ্ছে এই ইঞ্জিনটা ভারতের নিজস্ব বাহিনী অর্থাৎ তার সামরিক বিশেষজ্ঞরা এই ইঞ্জিনটা সরাসরি নিয়ে নেয় ইউক্রেন থেকে এবং সেই ইঞ্জিনটাকে পৌঁছে দেয় রাশিয়ার মাটিতে। ভাবুন, ইউক্রেনের ভূমিকা নেই, রাশিয়ার ভূমিকা নেই, কমপ্লিটলি এই এক্সপোর্টের কাজটা করে, পয়সা দিয়ে নেয়, এক্সপোর্টের কাজটা করে ভারত সরকারের সামরিক টিম, নৌবাহিনীর টিম। এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের বলা দরকার, সেটা হচ্ছে কেন ইউক্রেন, কেন ভারত? পৃথিবীর কি আর কোনো দেশ এই ধরনের ইঞ্জিন তৈরি করে না? অবশ্যই করে, কিন্তু টেকনিক্যালি এই মুহূর্তে ইউক্রেন সারা পৃথিবীর মধ্যে সব থেকে এফিশিয়েন্টলি গ্যাস টারবাইন ইঞ্জিনটা তৈরি করে, যেটার সঙ্গে সারা পৃথিবীর কোনো দেশ এখনো পর্যন্ত টেক্কা দিতে পারেনি। গ্যাস টারবাইন ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে ইউক্রেন এখনও পৃথিবীতে 1 নম্বর দেশ। আর এই জায়গাটাই ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রক, বিদেশ মন্ত্রক কোনো কম্প্রোমাইজ করেননি। এস জয়শঙ্কর বারবার ইউক্রেনে গেছেন, রাশিয়াতে গেছেন এবং সমস্ত ব্যাপারটা এফিশিয়েন্টলি ম্যানেজ করে শেষ পর্যন্ত ভারতবর্ষের সামরিক বাহিনী, নৌবাহিনী তারা পুরো যুদ্ধ জাহাজের ইঞ্জিনটা, যেটা গ্যাস টারবাইন ইঞ্জিন, সেটাকে রাশিয়াতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং শেষ পর্যন্ত রাশিয়ান টেকনিশিয়ানরা অ্যালং উইথ দ্য ইন্ডিয়ান টেকনিশিয়ানস, ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে সাকসেসফুলি সেটাকে ইনস্টল করেছেন এবং তারপর এই যুদ্ধ জাহাজে মহড়া হয়ে গেছে, বিভিন্ন যুদ্ধ বিমান সেখানে নেমেছে, উঠেছে, মিসাইল মাঝ সমুদ্রে সেগুলোকে উৎক্ষেপণ করা হয়েছে। সমস্ত ট্রায়াল অ্যান্ড কমপ্লিট করে 8ই ডিসেম্বর সেই আইএনএস তুশিল তাকে শেষ পর্যন্ত কিন্তু নিয়ে চলে এলো ভারতবর্ষ। 6টা যুদ্ধ জাহাজের পর এটি হচ্ছে 7ম। এবং এই আইএনএস তুশিল শব্দটার মানে কি? তুশিল কথাটা বেসিক্যালি যে শুনেছি সংস্কৃত শব্দ, সেই সংস্কৃত শব্দের মানে হচ্ছে অভেদ্য কবচম, অর্থাৎ দুর্ভেদ্য একটা কবচ, প্রোটেকশন। ফলে সেই আইএনএস তুশিল এই মুহূর্তে ভারতবর্ষের হাতে। 1999 থেকে 2013 সালের মধ্যে, এর আগে বলেছি 6টা নিয়েছিল, 125 মিটার লম্বা এবং 3900 টন ওজন, ঘন্টায় গতিবেগ 55 কিলোমিটার। ভাবতে পারেন 55 কিলোমিটার্স, 3900 টনের যুদ্ধ জাহাজ। আপনি ধরতেও পারবেন না কোনো বিদেশি শক্তি, আমি বলছি চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের কাছেও এটা কিন্তু শিরোপীড়ার কারণ। রাশিয়ান টেকনোলজি ব্যবহার করে ভারতবর্ষ শেষ পর্যন্ত পেল এবং ওয়েস্টার্ন কমান্ডের হাতে রেখেও কিন্তু ভারত এটাকে যা খবর শেষ পর্যন্ত বাংলাদেশকে টার্গেট করে রেখে দিল। আমি বলছি আজকে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেইখানেই একটু চলে যাব, যে বাংলাদেশকে কিন্তু চারদিক থেকে ভারত সরকার ঘিরে ফেলছে, কিন্তু ভারত সরকার এটা নিয়ে কোনো হইচই করছে না। মিলিটারিলি ভারত সরকার কী করছে সেটা নিয়ে ভারত সরকারের কোনো প্রতিরক্ষা মন্ত্রকের কোনো দেখেছেন, প্রেস নোট দেখেছেন, কোনো প্রেস ব্রিফিং দেখেছেন, কোনো রকম সংবাদ মাধ্যমের সামনে প্রতিরক্ষা মন্ত্রী মুখ খুলেছেন দেখেছেন? দেখেননি। ভারত সরকার একদম সৌজন্যের খাতিরে বলছেন আমরা সুসম্পর্ক চাই, দ্বিপাক্ষিক সুসম্পর্ক চাই, কিন্তু পাশাপাশি প্রায় 2200 কিলোমিটার এই পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার আছে বাংলাদেশে, তার মধ্যে 72টা আউটপোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেননি বিএসএফকে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মিলিটারি সোর্সে যা খবর, প্রতিরক্ষার চারদিক থেকে বাংলাদেশের বর্ডার সিল করে দিয়েছে বিএসএফ। 3টে লেয়ার বিএসএফের সঙ্গে কাজ করছে। একটা হচ্ছে বিএসএফ নিজস্ব ফোর্স অনেক বাড়িয়ে দিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, 2 হচ্ছে তার সঙ্গে নৌবাহিনী, মানে তার যে জলপথ যেগুলো রয়েছে সেগুলোকে 100% প্রোটেক্টেড রেখেছে এবং তারপরে মিলিটারি এবং তাকে সাপোর্ট করছে বিমান বাহিনী। এই 2200 কিলোমিটারকে ভারত সরকারের নির্দেশে 100% জ্যামিং করে দেওয়া হয়েছে, ফুল প্রুফ করে দেওয়া হয়েছে। তার 2টো প্রমাণ আপনাদের কাছে রাখি। জলপাইগুড়িতে দেখেছেন এক যুবক, বাংলাদেশি যুবক, সে সাঁতরে ভারতবর্ষে ঢুকতে গিয়েছিল, বিএসএফ পাকড়াও করেছে। আপনারা দেখেছেন সাম্প্রতিককাল একটি সীমান্তের কোনো একটি অঞ্চলে গরু পাচার করার চেষ্টা করেছিলেন বাংলাদেশি এক যুবক, বিএসএফ তাকে গুলি করে মেরে দিয়েছে। অর্থাৎ একটা সরু ছোট মশা বা মাছি গলতে পারবে না এরকম ফুল প্রুফ প্রোটেকশনের দিকে নিয়ে চলে গেছে এই 2200 কিলোমিটার বর্ডার, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছেন যারা 72টা পোস্টে জমি দেননি,
বর্ডার সিকিউরিটি ফোর্সকে কতটা ইনসিকিউর রেখে। আমি বিএসএফ একজন প্রাক্তন অধিকর্তার সঙ্গে কথা হচ্ছিল, বললেন যে শর্মাবু এই 72টা আউটপোস্টের জমি কিনতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার, দেয়নি তো, মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করেনি তো। এর জন্য বিএসএফ এর খরচ এই মুহূর্তে 3 গুণ বেড়ে গেছে বিকজ অফ দি স্টেপ অফ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন বলুন? এই যুদ্ধের সময় যুদ্ধকালীন একটা পরিস্থিতি তো বাংলাদেশ করেছে, যদিও ভারতবর্ষ যুদ্ধ করবে না। ভারতবর্ষ দেখুন চিকেন নেক যেটাকে বলা হচ্ছে শিলিগুড়ি করিডোর সাংঘাতিকভাবে সিকিউর করে নিয়েছেন। ওখানে মাছি মশা ছেড়ে দিন, মানে সামান্য 10 চামচে জলও এপাশে ঠেলে ফেলতে পারবে না, এতটাই প্রোটেক্টেড করে দিয়েছে। আরেকটু ওপাশে ওদিকে চলে যান, আসাম মণিপুর বর্ডারে খবর বাংলাদেশ ইন্টেলিজেন্স প্রকাশ করেছে, ভারত সরকার সেটাকে অপোজ করেনি। 3,500 না 35,000 সৈন্যবাহিনীকে সেখানে ডিপ্লয়েড করে দিয়েছেন, পিনাকা মিসাইল বসিয়ে দিয়েছেন, 70-75 কিলোমিটার যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে সেই বাহিনীকে সেখানে ডিপ্লয় করে দিয়েছে। এন্টায়ার আগরতলা ফুল প্রুফ করে দিয়েছে। উত্তর পূর্ব সীমান্ত সব মিলে প্রায় 4200 কিলোমিটার স্পেস রয়েছে বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ বুঝে উঠতে পারছে না যে কোন দিক থেকে তারা চেষ্টা করে কলকাতায় ঢুকবে। কলকাতায় ঢোকার একটা পরিকল্পনা আছে না, কলকাতা ছেড়ে দিন, কলকাতার সীমান্ত অঞ্চলে কোথাও ঢুকতে পারবে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। সেই পরিস্থিতি আমি বারবার বলছি, চারদিক থেকে ঘিরে ফেলার কথা বলছি না। মায়ানমার বর্ডার আপনি ভাবুন, মায়ানমারকে চীন সাপোর্ট দিতে পারছে না, যে চীনের সাপোর্টে জুনটা সরকার ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে সেখানে বসছিল। সেখানে 40,000-এর উপর আরাকান আর্মি, সেই আরাকান আর্মি নিয়ে 2 দিন স্টোরি করেছি, আরও স্টোরি আমাদের হাতে এসছে, ভিডিও রয়েছে। আজকে একটু রিলিফ দিলাম, আজকে আমরা আগামীকাল করবো, কারণ আমার মনে হয়েছে আইএনএস টুশিলের এই স্টোরিটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। সেখানে কিভাবে সামরিক বাহিনীকে সাজিয়েছে তার একটা ভিডিও আমার হাতে আজকে এসে পৌঁছলো, এবং আরও কিছু ভিডিও আমার হাতে আছে, সেগুলো আপনাদের টুকরো টুকরো দেখাবো, কীভাবে আরাকান আর্মি একদম বাংলাদেশকে দমবন্ধ করার একটা অবস্থায় রেখে দিয়েছে। সামান্য 5% তার 60-65 কিলোমিটার একটা নদী পর্যন্ত বাংলাদেশ ব্যবহার করতে পারছে না। সেটা কাহিনী গতকাল বলেছি, আরও রিপোর্ট আমি পেয়েছি। সেন্ট মার্টিন দ্বীপ, যেটা ওই বাংলাদেশের চট্টগ্রাম থেকে কক্সবাজার দিয়ে যেতে হয়, সেন্ট মার্টিন যাওয়ার দ্বীপটাও পর্যন্ত আরাকান আর্মি ব্লক করে রেখে দিয়েছে। ইউনুস সরকার সেখানে কথা বলতে পারছেন। ইউনুসের সব টার্গেট হচ্ছে ভারত বিদ্বেষ ছড়াও। কিন্তু শুধু আরাকানরাই চট্টগ্রামকে স্বাধীন করে দেবে সেই পরিবেশ হয়ে গেছে। আমি আজকে একটা ভিডিও পাওয়ার পর আমার মনে হলো আজকে দেখাচ্ছি না, কালকে দেখাবো, দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন কি চলছে সেই সীমান্তে। বাংলাদেশ ভারতকে নিয়ে চিন্তা করার দরকার নেই, আরাকানদের নিয়ে চিন্তা করুক। আর ওদিকে রয়েছে বঙ্গোপসাগর, যে বঙ্গোপসাগরে কোস্টাল এরিয়া ছাড়া বাংলাদেশ অপারেট করতে পারছে না। গতকালই আপনারা বাংলাদেশ এর একজন সামরিক বিশেষজ্ঞর বক্তব্য অডিওটা আপনাদের শুনিয়েছিলাম বাংলা বার্তায়, যেখানে তিনি বলছেন 2টো সাবমেরিন এমনভাবে বসে আছে ডিপ সিতে যেতেই দেয় না কাউকে। অফিসিয়াল অনুমতি নিয়ে চট্টগ্রামে জাহাজ ভেড়ে পাকিস্তান হোক, চীন হোক, বিদেশের হোক, কিন্তু তার বাইরে কেউ ঢুকতেই পারবে না, কেউ বেরোতেই পারবে না। আর তারপরে 2টো সাবমেরিন ছেড়ে দিন, অগুন্তি ভারতীয় নৌসেনা বাহিনী সেটাকে ঘিরে রেখেছে বঙ্গোপসাগরকে, যাতে বঙ্গোপসাগর কোনো কারণে বিব্রত না করতে পারে ভারতবর্ষকে। আর সেই বঙ্গোপসাগরে গোদের ওপর বিস্ফোরণ আইএনএস টুশিল, যেখান থেকে 10-15 মিনিটের মধ্যে এন্টায়ার বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারে। তার যে সামরিক অস্ত্র রয়েছে, 125 মিটারের একটা লম্বা যুদ্ধ জাহাজে যেভাবে যুদ্ধ বিমানগুলো ওঠানামা করছে, আমি দেখছিলাম ভিডিওটা, দেখে চমকে যাচ্ছিলাম। নামছে উঠছে নিমেষের মধ্যে। কোনো কারণে বাংলাদেশ বাড়াবাড়ি করলে কপালে যে তাদের কী দুঃখ আছে, এই আইএনএস টুশিল দেখে না, বিশ্বাস করুন আমার নিজের কোনো একটা জায়গায় মন বলছে যে ইউনুস সরকার এসব কি দেখছেন, নিশ্চয়ই দেখছেন, তিনি আন্তর্জাতিক মানের মানুষ, তিনি সব জানেন, তাও করছেন, জেনে শুনে বিষ পান করছেন ইউনুস সরকার। তার কারণ তিনি বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রপতি হতে চান, তার জন্য বাংলাদেশের গরিব মানুষগুলোকে এইভাবে বিপদে ফেলছেন। কপালে দুঃখ আছে, এইটুকু বলছি। ভারত যেভাবে সামরিক অস্ত্র দিয়ে, আমি সামরিক বাহিনীর কাহিনীটা বললাম না, একে যদি টেক্কা দিতে হয় তাহলে তো বাংলাদেশকে প্রচুর সামরিক অস্ত্র কিনতে হবে, বিমান কিনতে হবে, মিসাইল কিনতে হবে। ও ড্রোন কেনার ক্ষমতা আছে, তুরস্কের ড্রোন, তার বাইরে কিন্তু কিছু কেনার ক্ষমতা নেই। যদি কিনতে যান বাংলাদেশের মানুষ খেতে পাবেন না, অবস্থা সেই দিকে গেছে। সেটা নিয়ে অর্থনীতি নিয়ে আরেকদিন বিশ্লেষণ করব, কিন্তু যা খবর আর্থিকভাবে বাংলাদেশ ডিপ সি। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এইসব বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এক দেশ আরেক দেশকে হুমকি দিচ্ছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই, এইসব ভিডিওর উপর ভিত্তি করে আমরা জাস্ট রিভিউ করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং ভারতকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে আপনাদের মন্তব্য কী, এটা কিন্তু আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।